আমার প্রিয় ও স্নেহের 2023 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 90, আর সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো 18টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 18 = 18। প্রথম, ধীবর বৃত্তান্ত নাটকটির মূল রচনা মেঘদূতম কুমার সম্ভবম অভিজ্ঞান শকুন্তলম না রঘুবংশম। উত্তর হবে অভিজ্ঞান শকুন্তলম। পরের প্রশ্ন, বীর হনুমান কার আদেশে মঠ অট্টালিকা ভেঙেছেন? চণ্ডী, সীতা, মনসা না অন্নদা? উত্তর হবে চণ্ডী। পরের প্রশ্ন, ইলিয়াস কত বছর বয়সে সর্বহারা হয়ে পড়েছিল? 70 বছর বয়সে, 72 বছর বয়সে, 74 বছর বয়সে না 76 বছর বয়সে? উত্তর হবে 70 বছর বয়সে। পরের প্রশ্ন, নব সৃষ্টি রচনাংশে যে ভাষাকে লেখক বলেছেন আত্মনির্ভরশীল, হিন্দি, বাংলা, ইংরেজি না সংস্কৃত? উত্তর হবে সংস্কৃত। পরের প্রশ্ন, হিমালয় রেল রোড যেখান থেকে শুরু হয়েছে দার্জিলিং, শিলিগুড়ি, কার্সিয়াং না কালিম্পং? উত্তর হবে শিলিগুড়ি। পরের প্রশ্ন, নিস্তব্ধ মুহূর্তগুলি কেঁপে ওঠে নদীর ঢেউয়ে, প্রবল বাতাসে, তীব্র জলস্রোতে, সাগর গর্জনে? উত্তর হবে সাগর গর্জনে। পরের প্রশ্ন, খেয়া কবিতায় 2 নদীর তীরে কটি গ্রাম আছে? 3টি, 4টি, 5টি না 2টি? উত্তর হবে 2টি। পরের প্রশ্ন, কামরাঙা লাল মেঘ যার মতো, মৃত মনিয়ার মতো, লাল বটফলের মতো, চাঁদের জ্যোৎস্নার মতো না মৃত ঢেউয়ের মতো? উত্তর হবে মৃত মনিয়ার মতো। প্রশ্ন, নেভে না তার কি নেভে না? বেদনা, দুঃখের আগুন, যন্ত্রণা, ঘরের প্রদীপ? উত্তর হবে যন্ত্রণা। পরের প্রশ্ন, গাজনের বাজনা বাজা। গাজন অনুষ্ঠিত হয় বৈশাখ মাসে, শ্রাবণ মাসে, আশ্বিন মাসে না চৈত্র মাসে? উত্তর হবে চৈত্র মাসে। প্রশ্ন, খাঁটি লোকের কথা বিকল্প হয় না, মূল্য হয় না, নড়চড় হয় না, ব্যাখ্যা হয় না? উত্তর হবে নড়চড় হয় না। প্রশ্ন, মারাত কি বাদ কিসের মতো? হাতির সুর, হাতির দাম, হাতির দাঁত, হাতির ওজন? উত্তর হবে হাতির দাঁত। তাহলে মারাত কি বাদ হাতির দাঁত। প্রশ্ন, বঙ্গমাতা চরণে যে ফুলের কথা কবি বলেছেন পদ্ম, গোলাপ, জবা না চাপা? উত্তর হবে পদ্ম। প্রশ্ন, নিরুদ্দেশ গল্পে উল্লেখিত খবরের কাগজের বিজ্ঞাপনগুলির বিষয় ছিল গৃহসজ্জা, অলঙ্কার, নিরুদ্দেশ না পাত্রপাত্রী? উত্তর হবে নিরুদ্দেশ। প্রশ্ন, রাধারানী ঘর ঝাড় দিতে গিয়ে খুঁজে পেয়েছিল একটা স্বর্ণমুদ্রা, একটা ছবি, একটা নোট, মায়ের ওষুধ? উত্তর হবে একটা নোট। প্রশ্ন, চন্দ্রনাথের কপালের মধ্যস্থলে ছিল চন্দনের টিপ, শিরায় রচিত ত্রিশূল চিহ্ন, কাটা দাগ কোনটি না? উত্তর হবে শিরায় রচিত ত্রিশূল চিহ্ন। পরের প্রশ্ন, সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে, বক্তাকে ইলিয়াস, ইলিয়াসের পত্নী অতিথি না মোহাম্মদ শাহ? উত্তর হবে অতিথি। পরের প্রশ্ন, হ্রদ থেকে দহ এটি কী ধরনের ধ্বনি পরিবর্তন? অপিনিহিতি, সরলোভ, ধ্বনি বিপর্যয়, সমীভবন? উত্তর হবে ধ্বনি বিপর্যয়। প্রশ্ন, বোধ হয় যে শ্রেণীর অব্যয় তা হলো অলঙ্কারী, সংশয়সূচক, সমর্থনসূচক না আবেগসূচক? উত্তর হবে সংশয়সূচক। প্রশ্ন, মা আমাকে ভাত দিচ্ছেন। এখানে দিচ্ছেন সকর্মক্রিয়া, দ্বিকর্মক্রিয়া, অকর্মক্রিয়া, অসম্পূর্ণ ক্রিয়া? উত্তর হবে দ্বিকর্মক্রিয়া। পরের প্রশ্ন, তৎসম শব্দের অর্থ বাংলার সমান, ইংরেজির সমান, হিন্দির সমান না এটা সংস্কৃত হবে সংস্কৃতের সমান? হতে হবে সংস্কৃতির সমান। তয়কার হবে সংস্কৃতের সমান। পরে 2-এর দাগে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 18টি, প্রতি প্রশ্নের মান 1 করে 1 × 18 = 18। প্রথম, চণ্ডীর আদেশ পান বীর হনুমান। আদেশ পেয়ে হনুমান কী করেছিল? লিখবে দেবী। চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান মঠ অট্টালিকা ভেঙে খান খান করেছিল। প্রশ্ন, ধীবর আংটিটি কীভাবে পেয়েছিল? লিখবে ধীবর একটা রুই মাছ টুকরো করে কাটতে গিয়ে মাছের পেটের মধ্যে মণিমুক্তা ঝলমলে আংটিটা দেখতে পেয়েছিল। প্রশ্ন, কারা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করেছিল? দেখবে কিরবিজরা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করেছিল। প্রশ্ন, আমি চমকে উঠলুম। বক্তার চমকে ওঠার কারণ কি? বাংলাদেশের এক প্রান্তিক অঞ্চলের এক বৃদ্ধের মুখে চেনা কণ্ঠস্বরে তার সুকুমার নামের ডাক শুনে কথক চমকে গিয়েছিলেন। প্রশ্ন, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, লেখক কেন এরকম বলেছেন? উত্তর লিখবে
বাঙালি হিন্দুরা সত্য শিব সুন্দরের প্রতিষ্ঠায় যারা বাধা দেয় তাদের বিরোধী, বাঙালি মুসলমানরাও একই কাজ করে, তাই লেখক আলোচ্য মন্তব্যটি করেছেন। প্রশ্ন, বেশ সুন্দর দেখায়। হিমালয় দর্শন রচনাংশে লেখিকা কোন জিনিসটিকে বেশ সুন্দর দেখায় বলে মন্তব্য করেছেন? তো লিখবে লেখিকা বেগম রোকেয়া ছোট ছোট হিমালয়ান গাড়িগুলিকে খেলনা গাড়ির মতো সুন্দর দেখায় বলে মন্তব্য করেছেন। প্রশ্ন, সারা রাত মিছে দাঁড় টানি, সারা রাত দাঁড় টানা কেমন করে মিছে হয়ে যায়? তো লিখবে কবির নৌকা তটের কিনারে নোঙরে বাধা পড়েছে, দাঁড় টেনে তাকে এগোনো যায় না। প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। প্রশ্ন, আবহমান কবিতায় কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন? তো লিখবে আবহমান কবিতায় কবি ধীরেন্দ্রনাথ চক্রবর্তী গ্রাম বাংলার গরিবের উঠোনে লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন। প্রশ্ন, ভগবান পড়বে ফাঁসি, ভগবান বলতে কবি কাকে বা কাদের বুঝিয়েছেন? তো লিখবে এখানে ভগবান বলতে কবি মৃত্যুঞ্জয়ী বীর বিপ্লবীদের যারা স্বদেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন তাদের বুঝিয়েছেন। পরের প্রশ্ন, ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট বলতে কবি কী বুঝিয়েছেন? তো লিখবে বঙ্গভূমির উত্তরে বরফে ঢাকা হিমালয় পর্বতমালা সূর্য কিরণে যে সোনার রং ধারণ করে কবি তাকেই বাংলা মায়ের কপালে সোনার মুকুট বলেছেন। প্রশ্ন, দিনটা ভারী বৃষ্টি, দিনটা বৃষ্টি কেন? তো লিখবে শীতের দিন হলেও বাদলার কারণে আকাশ মেঘাচ্ছন্ন এবং পৃথিবী স্নান হয়ে উঠেছে, তাই দিনটা এত বৃষ্টি। প্রশ্ন, রাধারানী প্রাপ্ত টাকা ভাঙিয়ে কী করেছিল? তো লিখবে রাধারানী বাজারে গিয়ে প্রাপ্ত টাকা ভাঙিয়ে মায়ের পথ্য হিসাবে জিনিসপত্র ও প্রদীপের তেল কিনেছিল। প্রশ্ন, স্কুলের সঙ্গে চন্দ্রনাথ কীভাবে সব সম্পর্ক মিটিয়ে দিয়েছিল? তো লিখবে 2-3 মাসের মাইনে বাড়তি দিয়ে সব দেনা পাওনা মিটিয়ে চন্দ্রনাথ স্কুলের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছিল। প্রশ্ন, তদ্ভব শব্দ কাকে বলতে? লিখবে যে শব্দ সংস্কৃত থেকে সোজাসুজি বাংলায় আসেনি, মধ্যবর্তী পর্বে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন লাভ করে বাংলায় এসেছে, তাদের তদ্ভব শব্দ বলা হয়। তৎ থেকে সংস্কৃত আর ভব হচ্ছে উৎপন্ন, অর্থাৎ তদ্ভব কথাটির অর্থ সংস্কৃত থেকে উৎপন্ন। প্রশ্ন, অর্ধতত্ত্বম শব্দ কাকে বলতে? লিখবে যেসব সংস্কৃত শব্দ কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেগুলোকে বলা হয় অর্ধতত্ত্বম শব্দ। যেমন জ্যোৎস্না থেকে জ্যোৎস্না, শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ, গৃহিণী থেকে গিন্নি, বৈষ্ণব থেকে বৈষ্ণব, কুৎসিত থেকে কুৎসিত। পরে হচ্ছে পদ বলতে কী বোঝো? তো লিখবে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। পদ প্রধানত 2 প্রকার, যথা নামপদ আর ক্রিয়াপদ। প্রশ্ন, প্লুতস্বর কাকে বলে? তো লিখবে যখন কোনো স্বরধ্বনিকে অতি দীর্ঘরূপে উচ্চারণ করা হয় তখন তাকে প্লুতস্বর কোনো স্বরধ্বনিকে বলে। প্রশ্ন, একটি বাক্যে নাম ধাতুজ ক্রিয়ার উদাহরণ দাও। তো লিখবে আয়েশা পড়াশোনা করছে, এই বাক্যে করছে ক্রিয়াপদটি এসেছে কর ধাতুর সঙ্গে ছে বিভক্তি যুক্ত হয়ে। প্রশ্ন, নদী আপন বেগে পাগল পাড়া, পাড়া কী ধরনের অব্যয়? উত্তর হবে অলঙ্কারী অব্যয়। 3 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নতে দেওয়া প্রশ্নের মান রয়েছে 3। প্রথম, পাশে পাশের সকলেই তাকে ঈর্ষা করে, তাকে বলতে কার কথা বলা হয়েছে? সেই ব্যক্তিকে ঈর্ষার কারণ কি? 1+2। পয়েন্ট করে উদ্দিষ্ট ব্যক্তি। টলস্টয় রচিত ইলিয়াস গল্প থেকে উদ্ধৃতাংশে তাকে বলতে কাহিনীর প্রধান চরিত্র বাকির জনগোষ্ঠীভুক্ত ইলিয়াসকে বোঝানো হয়েছে। ঈর্ষার কারণ, 35 বছরের অক্লান্ত পরিশ্রমে ইলিয়াস বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠে। 200 ঘোড়া, 150 গরুমোষ, 1200 ভেড়া ও ভাড়াটে মজুরদের মনিব হয়ে ওঠে ইলিয়াস। তার এই সমৃদ্ধি এবং প্রচুর ধনসম্পত্তি দেখে প্রতিবেশীরা হিংসা করতে শুরু করে। প্রশ্ন, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, বক্তার ছাত্র কাকে কিভাবে অমর করেছে? উত্তর লিখবে পয়েন্ট করে উদ্দিষ্ট ব্যক্তি। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে ছাত্র তার ছোটোবেলার অঙ্কের মাস্টারমশাইকে অমর করে দিয়েছে। অমরতা দান, অঙ্কে অসাধারণ দক্ষ মাস্টারমশাই ভাবতেই পারতেন না যে তার ছাত্ররা অঙ্ক পারবে না। মেরে বকে ছাত্রদের তিনি অঙ্ক শেখাতে চাইতেন, ফলে ছাত্রদের কাছে তিনি ছিলেন বিভীষিকা। তার এক ছাত্র সুকুমার পরবর্তীকালে মাস্টারমশাইকে নিয়ে তার বিভীষিকাময় অভিজ্ঞতা একটি পত্রিকায় লিখেছিলেন। সেটি পড়েই মাস্টারমশাইয়ের মনে হয়েছিল ছাপার অক্ষরে তার কথা লিখে তাকে অমর করে দিয়েছে।
চারে দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের নিচের যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান রয়েছে 3। প্রথম, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। রস শব্দের অর্থ কী? কোথাকার প্রজারা কী কারণে বিপাকে পড়েছিল? তো লিখবে রস শব্দের অর্থ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া উদ্ধৃতাংশে উল্লেখিত রস শব্দের অর্থ পালিয়ে যাওয়া। বিপাকে পড়ার কারণ দেবী চণ্ডীর ইচ্ছা অনুযায়ী কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি বিপর্যয় ডেকে আনে। আকাশ ঘন মেঘে ঢেকে যায়। ঘন অন্ধকারে প্রজাদের নিজেদের চেহারা পর্যন্ত দেখার উপায় থাকে না। প্রবল বৃষ্টির সঙ্গে মেঘের গম্ভীর গর্জন ও ঝড়ের তাণ্ডবে সেখানকার প্রজারা বিপদের আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। প্রশ্ন, পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, এ কথা বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? পয়েন্ট করবে কবির বক্তব্য। খেয়া কবিতায় উদ্ধৃত পংক্তিটিতে কবি রবীন্দ্রনাথ নাগরিক জীবন ও গ্রামীণ জীবনের একটি তুলনামূলক ছবি পাঠকের সামনে তুলে ধরেছেন। প্যারা চেঞ্জ করে লিখবে নাগরিক জীবন ক্ষমতা দখলের লড়াইয়ে উত্তাল। রাষ্ট্রনায়কেরা সেখানে আত্মপ্রতিষ্ঠার লড়াইয়ে ব্যস্ত। ঘটে চলে সাম্রাজ্যের উত্থান হাইপেন পতনের কাহিনী। ইতিহাসের অধ্যায় পাল্টে যায় রক্তাক্ততার পথ ধরে। মানুষ পারস্পরিক হানাহানি ও দ্বন্দ্বে লিপ্ত হয়। এই হিংসা ও লড়াই পৃথিবীর বুকে ডেকে আনে চরম সর্বনাশ। পাঁচে দাগে রয়েছে কম বেশি 60টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নতে দাও, প্রশ্নের মান রয়েছে 3। প্রথম, ইহার সৌন্দর্য বর্ণাতীত। কিসের কথা বলা হয়েছে? প্রথম, তাকে সামনাসামনি দেখার দৃশ্যটি উল্লেখ করো। পয়েন্ট করো উদ্দিষ্ট বিষয়। হিমালয় দর্শন রচনায় রেলপথে যাওয়ার সময় লেখিকা বেগম রোকেয়া যে জলপ্রপাতগুলি দেখেছিলেন আলোচ্য উদ্ধৃতাংশে সেগুলির কথা বলা হয়েছে। সামনাসামনি দেখার দৃশ্য লেখিকার মনের মধ্যে পাহাড়ের পাষাণ হৃদয় ভেদ করে ঝর্ণার ছুটে চলা বিস্ময় জাগায়। যখন একটা বড় ঝর্ণার কাছে ট্রেন থামে তখন লেখিকার মনে হয় যে তাদের প্রাণ ভরে জলপ্রবাহ দেখার সুযোগ করে দিতেই ট্রেন থেমেছে। পরে অবশ্য জানতে পারেন জল পরিবর্তনের জন্য ট্রেনের এই থামা। তবে তাদের ঝর্ণা দেখার আকাঙ্ক্ষা এই কারণেই পূরণ হয়েছিল। প্রশ্ন, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করতে লিখবে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আমরা কবিতা থেকে উদ্ধৃত পংক্তিটি নেওয়া হয়েছে। পংক্তিটির আক্ষরিক অর্থ হল বাঙালির হৃদয়ের অমৃত মন্থন করে মহাপ্রভু শ্রীচৈতন্যদেব দেহ ধারণ করেছেন। অমিয় শব্দের অর্থ অমৃত বা সুধা, অর্থাৎ যা পান করলে অমর হওয়া যায়। কিন্তু এক্ষেত্রে অমিয় বলতে বাঙালির হৃদয়ের যাবতীয় সদ্গুণ যেমন দয়া, প্রেম, ভালোবাসা, ভক্তি, সততাকে বোঝানো হয়েছে। বাঙালির হৃদয়ের এই যাবতীয় গুণই মহাপ্রভু শ্রী চৈতন্যের মধ্যে প্রকাশিত হয়েছে। 6 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নতে দাও, প্রশ্নের মান রয়েছে 3। প্রথম, শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। শকুন্তলার এই অপমানের কারণ কী ছিল? 1+2 উত্তর লিখবে শকুন্তলার পরিচয়। শকুন্তলা ছিলেন মহর্ষি কর্ণের পালিতা কন্যা। শকুন্তলার অপমানের কারণ দুষ্মন্ত যখন শকুন্তলাকে বিবাহ করে তার কাছ থেকে বিদায় নিয়েছিলেন তখন তাকে একটি আংটি পরিয়ে দিয়েছিলেন। শকুন্তলাকে দুষ্মন্তের কাছে পাঠানোর সময় শকুন্তলার সখীরা মনে করেন যে দুর্বাসার অভিশাপকে ব্যর্থ করার জন্য এই আংটিটি হবে স্মারক চিহ্ন। কিন্তু দুর্ভাগ্যবশত যাওয়ার পথে স্নানের সময় শকুন্তলার হাত থেকে আংটিটি খুলে জলে পড়ে যায়। রাজসভায় শকুন্তলা কোনো স্মারকচিহ্ন দেখাতে না পারায় অপমানিত হন। প্রশ্ন, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। বক্তা কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন? ওই ব্যক্তির প্রতিক্রিয়া কী ছিল? 1+2 উদ্দিষ্ট ব্যক্তি। কালিদাসের ধীবর বৃত্তান্ত থেকে নেওয়া নাট্যদৃশ্যে রাজশালক ধীবরকে উদ্দেশ্য করে প্রশ্নধিত মন্তব্যটি করেছেন। উদ্দিষ্ট ব্যক্তির প্রতিক্রিয়া। ধীবরের পেশা নিয়ে রাজশালক ব্যঙ্গ করলেন। ধীবর তার তীব্র প্রতিবাদ করে। সে এরকম কথা বলতে রাজশালকে নিষেধ করে এবং আরও বলে মানুষ যে বৃত্তি নিয়ে জন্মেছে তা নিন্দনীয় হলেও কখনো পরিত্যাগ করা উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণের উদাহরণ দিয়ে সে জানায় স্বভাবে দায়পরবশ হলেও যজ্ঞের পশুবধের সময় নির্দয় হন, অর্থাৎ কোনো পেশায় সম্পূর্ণভাবে ত্রুটিহীন নয়। 7 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নতে দেওয়া, প্রশ্নের মান রয়েছে 3। প্রথম, 1 মাসের মধ্যেই আমার পরিকল্পনা বাস্তবে পরিণত হলো। কোন পরিকল্পনার কথা বলা হয়েছে লেখো। এটা তোমাদের 101 পাঠ স্বর্ণপণি থেকে দেওয়া হয়েছে। পনির পাতা খেয়ে
গিরিডিবাসী উকিল জয়গোপাল মিত্র সেরে যাওয়ার পরে গিরিডিতে এই ওষুধের কথা ছড়িয়ে পড়ে, কিন্তু শুকনো পাতা গুঁড়ো করে দুধে মিশিয়ে খাওয়ার প্রাচীন পদ্ধতিটা শঙ্করের হবে। শঙ্করের ভালো লাগছিল না, তাই তিনি স্বর্ণপণির বড়ি তৈরির পরিকল্পনা নেন। 25 বছরের জন্মদিনে গরমের ছুটিতে বাড়িতে বসে তিনি একটা কল বানান, যার হাতল ঘোরালে কলের নিচ দিয়ে বেরিয়ে আসে একটার পর একটা বড়ি। সেই মুহূর্তেই এই বড়ির নাম তিনি দেন মিরাকিউরল। পরের প্রশ্ন, কথাটা শুনে আমার মনে একটা মিশ্র ভাবনা দেখা দিল, মন্তব্যটি ব্যাখ্যা করো। সান্ডার্স প্রফেসর শঙ্কুর মিরাকিউরল বড়ির কেমিক্যাল অ্যানালিসিস করিয়ে আনার পরে দেখা যায় সেখানে সমস্ত রকম ভিটামিন তো আছেই, তার সঙ্গে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, আয়োডিন ইত্যাদি উপাদানও আছে। আর আছে এমন একটি উপাদান যার কোনো পরিচয় রসায়নে নেই, যে কারণে কোনো ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে এই ওষুধ তৈরি করা যাবে না। শঙ্কর সেই ওষুধের একমাত্র স্বত্বাধিকারী। কথাটি শঙ্করের মধ্যে মিশ্র ভাব জাগায়, তার কারণ ওষুধ শুধু তারই জিনিস ভাবতে ভালো লাগলেও ওষুধটাকে বাজারে ছাড়া না গেলে কোটি কোটি মুমূর্ষ মানুষ এর সাহায্য থেকে বঞ্চিত হবে। 8 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন দিলাম, প্রশ্নের মান 5। প্রথম, চন্দ্রনাথ গল্পে চন্দ্রনাথের চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। চন্দ্রনাথের চরিত্র বৈশিষ্ট্য। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চন্দ্রনাথ গল্পের কেন্দ্রীয় চরিত্র চন্দ্রনাথ নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে অহংকারী এক কিশোর। অহংকারী, পয়েন্ট করবে অহংকারী। তাই স্কুলের পরীক্ষায় হিরুর প্রথম হওয়া এবং নিজের দ্বিতীয় হওয়াকে সে মানতে পারে না। হিরুর বিরুদ্ধে অসদুপায় অবলম্বনের অভিযোগ আনে চন্দ্রনাথ। নিজেকে শ্রেষ্ঠত্বের আসনে দেখতে সে এতটাই ভালোবাসে যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কাল্পনিক ফলাফলও তৈরি করে চন্দ্রনাথ এবং সেখানে নিজের নম্বরের অনুপাতে বাকিদের ফলাফলও ঠিক করে ফেলে। দাম্ভিকতা। চন্দ্রনাথের মধ্যে ঔদ্ধত্যের প্রকাশ ঘটে যখন সে স্কুলে দ্বিতীয় স্থান অর্জনের পুরস্কার প্রত্যাখ্যান করে চিঠি দেন। প্রধান শিক্ষকের উদ্দেশ্য করে গুরু দক্ষিণার যুগ আর নেই বলার মধ্যে তার এই দাম্ভিকতায় ফুটে ওঠে। এক্ষেত্রে নিজের দাদার নির্দেশও সে শুধু অমান্য করেনি, দাদার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদও ঘটিয়েছে। তাই হিরুর কাকার বিশেষ পুরস্কার দেওয়ার প্রস্তাবকে চন্দ্রনাথের অপমানজনক বলে মনে হয়েছে। সৌজন্যতা বোধের অভাব বা সৌজন্যতার অভাব। অহংকারের কারণেই হিরুর বাড়ির প্রতি ভোজে আমন্ত্রণ পেয়েও চন্দ্রনাথ হাজির হয়নি, বরং স্কলারশিপ পাওয়ার মতো সামান্য কারণে অনুষ্ঠান করার প্রয়োজন ছিল না বলে চিঠি লিখে রেখে গেছে। সব মিলে অহংকার, চূড়ান্ত আত্মমর্যাদা এবং চরম আত্মকেন্দ্রিকতার প্রতীক হয়ে উঠেছে চন্দ্রনাথ চরিত্রটি। প্রশ্ন, আগত্য রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরল। রাধারানী কোথা থেকে ফিরল, সে কাঁদছিল কেন? পয়েন্ট করবে উদ্দিষ্ট স্থান। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধারানী রচনাংশে রাধারানী নামের মেয়েটি মাহেশের রথের মেলা থেকে ফিরছিল। রাধারানীর কাঁদার কারণ, পথ্য সংগ্রহের প্রচেষ্টা। রাধারানী তার অসুস্থ মার জন্য পথ্য সংগ্রহের উদ্দেশ্যে বনফুলের একটি মালা গেঁথে সেটি বিক্রি করার জন্য রথের মেলায় গিয়েছিল, কিন্তু রথের দড়ি অর্ধেক টানার পরে বৃষ্টি আরম্ভ হয়। ব্যর্থ ও পুনঃপ্রচেষ্টা। বৃষ্টিতে মেলা ভেঙে যাওয়ার ফলে তার মালা কেউ কেনে না। রাধারানী মনে মনে ভাবছিল যে বৃষ্টি কিছুটা থামলে হয়তো আবার মেলা জমবে, তাই সে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করতে থাকে, কিন্তু বৃষ্টি থামে না, ফলে মেলায় লোকের ভিড়ও হয় না। পরের পয়েন্ট, হতাশজনক পরিণতি। সন্ধ্যা পার হয়ে রাত হয়, চারপাশে অন্ধকার নেমে আসে, কাদাময় পিছল পথে কোনো কিছুই দেখা যায় না। মায়ের অসুস্থতা, খাদ্যের অভাব ইত্যাদি
কথা ভেবে রাধারানী দুশ্চিন্তা ও হতাশায় কাতর হয়ে পড়ে। প্রবল অসহায়তা থেকেই সে কাঁদতে কাঁদতে বাড়ির পথে ফিরতে থাকে। 9 দাগে রয়েছে কম বেশি 150টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, খেয়া কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর নগর ও গ্রাম জীবনের যে তুলনামূলক ছবিটি তুলে ধরেছেন তা নিজের ভাষায় বর্ণনা করো। কথামুখ, খেয়া কবিতাটিতে রবীন্দ্রনাথ ঠাকুর একদিকে পৃথিবীর ক্ষমতালোভী রক্তাক্ত নাগরিক জীবন আর অন্যদিকে শান্ত স্নিগ্ধ মানবিক সম্পর্কে বাঁধা গ্রাম জীবনের ছবি পাশাপাশি তুলে ধরেছেন। আত্মীয়তার বন্ধন, একটি নাম না জানা নদীর দুপাশের দুটি নাম না জানা গ্রাম এখানে সারা বাংলার পল্লীগ্রামের কথা তুলে ধরছে। গ্রামের সাধারণ মানুষ সহজ সরলভাবে তাদের জীবন কাটায়। নদী পারাপারের খেয়া নৌকাটিয়েই দুই পাশের দুটি গ্রামের মানুষকে আত্মীয়তার বন্ধনে বেঁধেছে। হৃদয়ের যোগাযোগ, নাগরিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য অনেক বেশি থাকলেও মানুষের সঙ্গে মানুষের হৃদয়ের যোগ খুব কম। তাই ক্ষমতা বা সম্পদের লোভে তারা একে অন্যকে আঘাত করতেও দ্বিধাবোধ করে না। এক সাম্রাজ্যের পতনের সঙ্গে ঘটে আর এক সাম্রাজ্যের উত্থান। সভ্যতার অগ্রগতি মানুষকে উন্নততর জীবন দিয়েছে, অজস্র উন্নত মরণাস্ত্র তার ধ্বংসের বার্তা নিয়ে এসেছে। পয়েন্ট করবে সহজ সরল পল্লী জীবন। নগর জীবনের উত্থান পতন দ্বন্দ্ব সংঘাত থেকে অনেক দূরে পৃথিবীর এক কোণে পল্লীগ্রামের জীবন কিন্তু আহ্বান কাল ধরে এরকমভাবেই বয়ে চলেছে। কবিতাটিতে সভ্যতার অহংকার গর্বিত হৃদয়হীন নাগরিক জীবনের থেকে সহজ সরল আড়ম্বর এবং মানবিক পল্লী জীবনের প্রতি রবীন্দ্রনাথের গভীর ভালোবাসা ব্যক্ত হয়েছে। পরের প্রশ্ন, আকাশের 7টি তারা কবিতায় জীবনানন্দের প্রকৃতি চেতনার সংক্ষিপ্ত পরিচয় দাও। কবির প্রকৃতি চেতনা। প্রকৃতিপ্রেমী কবি জীবনানন্দ সন্ধ্যাকালীন রূপসী বাংলার যে সৌন্দর্য দেখেছেন তাই ব্যক্ত করেছেন আকাশে 7টি তারা কবিতায়। দিগন্ত রেখায় বিলীন, সূর্য যখন অস্ত যায় তখন তার লাল আভায় আকাশের মেঘ পাকা কামরাঙা ফলের মতো লাল হয়ে ওঠে। কিছুক্ষণ পর সেই মেঘও দিগন্ত রেখায় বিলীন হয়, আকাশে তারা ফুটে ওঠে। দিন রাত্রির সন্ধিক্ষণ এই স্নিগ্ধ সন্ধ্যায় বাংলার প্রকৃতি অপরূপ রূপ পৃথিবীর সব জায়গায় থেকে আলাদা। এলোকেশী কন্যা, সূর্য অস্ত গেলে যেন এক এলোকেশী মেয়ে দেখা দেয় বাংলার আকাশে। তার ছড়িয়ে পড়া কালো চুল ধীরে ধীরে অন্ধকারের আমেজ নিয়ে আসে বাংলার প্রকৃতির বুকে। হিজল হাইপেন, কাঁঠাল হাইপেন, জাম ইত্যাদি গাছের পাতা ছুঁয়ে নেমে আসা অন্ধকার যেন সেই রূপসীরই চুলের সোহাগভরা চুম্বন। সন্ধ্যার রূপ, কবি বাংলার সন্ধ্যার রূপ শুধু চোখেই দেখেননি, গন্ধেও তাকে অনুভব করেছেন। গাছপালা, লতাগুল্ম, ঘাস, ফল, পুকুর, মাছ, হাঁস, মানুষ সব কিছুর গন্ধ মিলে তৈরি হয় বাংলার সন্ধ্যার গন্ধ। কবির মনে হয় এই যেন সেই এলোকেশী কন্যার চুলের স্নিগ্ধ সুবাস। শেষের কথা, এইভাবে গাছপালা, মানুষ, অন্যান্য জীবকে নিয়ে বাংলার যে পরিপূর্ণ প্রকৃতি তার মধ্যেই জীবনানন্দ খুঁজে পেয়েছিলেন তার রূপসী বাংলাকে। 10 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, কার্সিয়াং যাত্রাপথে হিমালয়ের যে সৌন্দর্য দেখে লেখিকা মুগ্ধ হয়েছিলেন তার স্বরূপ বিশ্লেষণ করো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, হিমালয় দর্শন রচনাটি অবলম্বন করে লেখিকার শিলিগুড়ি কার্সিয়াং যাত্রাপথের বর্ণনা দাও। কার্সিয়াংয়ের উচ্চতা, হিমালয়ের দর্শন রচনাংশে লেখিকা বেগম রোকেয়া জানিয়েছেন শৈলশহর কার্সিয়াংয়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 4864 ফিট। যাত্রাপথের সৌন্দর্য, খেলনা গাড়ির মতো দেখতে হিমালয়ান রেলগাড়ি চড়ে লেখিকা শিলিগুড়ি থেকে কার্সিয়াংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। সবুজ অরণ্য, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা পেরিয়ে ধীর গতিতে গাড়ির ওপরের দিকে ওঠার সময় পথের দুপারে অতি উচ্চচূড়া এবং ঘন সবুজ অরণ্য লেখিকার মন মাতিয়ে দেয়। কুয়াশার আস্তরণ, সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 ফিট উচ্চতায় মেঘের ভিতর দিয়ে যাওয়ার সময় নিচের উপত্যকার সাদা
কুয়াশার আস্তরণ দেখে লেখিকার নদী বলে মনে হয়। প্রাকৃতিক শোভা, তিনি বলেছেন এই যাত্রাপথে তরু লতা ঘাস পাতা সকলই মনোহর ছিল। সবুজ চা বাগানের প্রাকৃতিক শোভা লেখিকাকে মুগ্ধ করে। চা বাগানের মাঝের সরু পথগুলি দেখে তার ধরনীর সীমান্ত বলে মনে হয়। ঘন কেশরাশি, প্রকৃতিপ্রেমী লেখিকা মুগ্ধ হয়ে পথের দুধারের ঘন বনকে পৃথিবীর ঘন কেশরাশি আর মাঝের পথগুলিকে তার আঁকাবাঁকা স্মৃতির সঙ্গে তুলনা করেছেন। জলপ্রপাতের সৌন্দর্য, পথের ধারের জলপ্রপাত দেখে লেখিকার মন আনন্দে ভরে ওঠে। তার কথায় ইহার সৌন্দর্য বর্ণাতীত। 1000 ফিট উচ্চতায় ওঠার পর প্রচণ্ড শীত অনুভব না করলেও সমতলের তীব্র গরম থেকে মুক্তি মেলে লেখিকার। চড়াই উতরাই পেরিয়ে পথের দুধারের শোভায় মুগ্ধ লেখিকা অনেকখানি পথ পেরিয়ে কার্সিয়াং পৌঁছান। প্রশ্ন, অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসই এই। বিজ্ঞাপনের কোন ইতিহাসের কথা এখানে বলা হয়েছে নিজের ভাষায় লেখো। বিজ্ঞাপনের ইতিহাস, প্রেমেন্দ্র মিত্রের নিরুদ্দেশ গল্পে খবরের কাগজে প্রকাশিত নিরুদ্দেশ বিজ্ঞাপন থেকে কথকের পিছনের ঘটনাকে নিজের মতো করে প্রকাশ করতে চেয়েছেন। একটি ছেলে সম্ভবত থিয়েটার দেখার জন্য মাঝে মধ্যেই বেশি রাত করে বাড়ি ফেরায় তার বাবা ক্ষুব্ধ হন। আগের বছরে ফেল করা ছেলে যে এবারেও পাশ করতে পারবে না বাবা তা বুঝতে পারেন। এরকমই একদিন তিনি বাড়িতে রাগারাগি করেন ও ছেলেকে বাড়ি থেকে দূর করে দেওয়ার কথা বলেন। এই সময়ে ছেলে বাড়ি ফিরে আসে। রাগ চেপে রাখতে না পেরে ছেলেকে তিনি বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন এবং ছেলেও তক্ষুনি বেরিয়ে যায়। এই নিয়ে বাবার সঙ্গে চাপান উত্তরের মধ্যেই মা ছেলের শোকে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। পরদিন অফিস থেকে ফিরে তাকে বিছানায় শুয়ে থাকতে দেখে বাবা বিব্রত হয়ে পড়েন। তিনি চলে যান খবরের কাগজের অফিসে বিজ্ঞাপন দিতে, কিন্তু বাড়ি ফিরে বাবা দেখেন বিজ্ঞাপন বেরোনোর আগেই ছেলে এসে হাজির হয়েছে, তবে পাকাপাকি থাকার জন্য নয়, কয়েকটা বই নেওয়ার জন্য। এবারে ছেলেকে পেয়ে বাবা ও মার ভূমিকা অদ্ভুতভাবে পাল্টে যায়। মা ছেলেকে সামান্য বকুনির জন্য গৃহত্যাগের কারণে তিরস্কার করেন, তাকে কুলাঙ্গার বলেও সম্বোধন করেন, কিন্তু বাবা তাকে বকাবকি করতে নিষেধ করেন। অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসও এই বলে কথক মন্তব্য করেছেন। 11 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান রয়েছে 5। 11-1 ধীবর বৃত্তান্ত নাট্যদৃশ্যে ধীবরের চরিত্রকে যেভাবে পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। উত্তর লিখবে পয়েন্ট করে কথা মুখ। কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবর চরিত্রটির গুরুত্ব নাট্যাংশটির শিরোনাম থেকেই স্পষ্ট হয়। কাহিনীর ঘটনা প্রবাহে ধীবর চরিত্রের নানা বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে ওঠে। পেশার প্রতি মর্যাদাবোধ, ধীবর চরিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তার নিজের পেশার প্রতি মর্যাদাবোধ। তাই রাজার শ্যালক ব্যঙ্গ করে তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি মন্তব্য করলে ধীবর দৃঢ়তার সঙ্গে বলে, এরকম বলবেন না। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। ধীবরের এই উক্তি সাহস এবং আত্মমর্যাদার পরিচায়ক। সততা, ধীবর চরিত্রের সততার দিকটিও উল্লেখযোগ্য। আংটি পাওয়ার বিষয়ে সে রাজশ্যালক এবং রক্ষীদের যা যা বলেছে পরবর্তীকালে সবই সত্যি প্রমাণিত হয়েছে। সততার অহংকারও ধীবরের ছিল, তাই রুই মাছের পেটের ভিতরে আংটি পাওয়ার কথা উল্লেখ করে সে বলেছে, এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। স্পষ্টভাষী ধীবর চুরির অভিযোগ থেকে মুক্তি পেয়ে তার প্রতি অবিচারের কথা স্মরণ করিয়ে দিয়ে রাজশ্যালককে বলেছেন, আজ আমার সংসার চলবে কিভাবে। এইভাবেই ধীবর চরিত্রটিতে নিজস্বতা ফুটে উঠেছে। প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রক্ষীগণ ও রাজশ্যালকের ভূমিকা আলোচনা করো। পয়েন্ট করো রক্ষীদের ভূমিকা।
কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রাজশ্যালক এবং রক্ষীদের বেশ সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রাথমিকভাবে ধীবরের কাছে আংটিটি পেয়ে তারা তাকে চোর বলে মনে করেছিল। পিছনে হাত বাঁধা অবস্থায় যেভাবে ধীবরকে নিয়ে আসা হয় তাতে বোঝা যায় তারা তাদের ক্ষমতা প্রয়োগ করতে কতখানি আগ্রহী। ধীবরের প্রতি নিষ্ঠুর কৌতূহলের পরিচয় দিয়েছেন তারা। রক্ষীরা ধীবরকে বাটপার, গাঁট কাটা ইত্যাদি বলে সম্বোধন করেছে। রক্ষীরা ধীবরকে শাস্তি দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিলেন। রাজার আদেশ আসায় আগেই রক্ষীদের হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে, না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে, এই জাতীয় মন্তব্য চরম অবিবেচনা ও অমানবিকতার পরিচয় দেয়। রাজশ্যালকের ভূমিকা। রাজশ্যালকও ধীবরের পেশা নিয়ে ঠাট্টা করেছেন, তবে নগর রক্ষার দায়িত্বপ্রাপ্ত রাজশ্যালককে তুলনায় কিছুটা দায়িত্ববোধসম্পন্ন মনে হয়েছে। তিনি মহারাজের আদেশের জন্য অপেক্ষা করছেন কিংবা ধীবরকে তার কথা বলার সুযোগ দিতে চেয়েছেন। রাজার আদেশ অনুসারে ধীবরকে মুক্তি দেওয়া রাজার প্রতি আনুগত্যের পরিচায়ক। শুধু তাই নয়, ধীবরের পাওয়া আংটিটি যে রাজাকে প্রিয়জনের কথা মনে করিয়ে দিয়েছে তা বুঝতে পেরে তিনি ধীবরের প্রতি কৃতজ্ঞতা দেখিয়েছেন। তিনি ধীবরকে তার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু বলেও গ্রহণ করেছেন। 12 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, স্বর্ণপণি গল্পে প্রফেসর শঙ্কু তার আবিষ্কারের কী তালিকা দিয়েছিল? পয়েন্ট করবে আবিষ্কারের তালিকা। দেখে নাও, আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিও নাটাই বড় হয়ে যাবে, এর ফলে তোমাদেরই অসুবিধা হবে। আমি কিন্তু আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা লিখে নেবে। ভালো করে দেখে নাও। দেখো, পরের প্রশ্ন রয়েছে, এটাই যে স্বর্ণপণি তাতে কোনো সন্দেহ নেই, কে কীভাবে স্বর্ণপণি পেয়েছিল বিবৃত করো। দেখে নাও প্রশ্নের উত্তরটা। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে। কোথাও বুঝতে বা লিখতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও। পরে তোমাদের রয়েছে 13 দাগে কম বেশি 300 শব্দে নিচে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান রয়েছে 10। প্রথম, বাংলার উৎসব, বিজ্ঞান ও কুসংস্কার, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ, একজন আদর্শ মহাপুরুষ, দেশভ্রমণ শিক্ষার অঙ্গ। এখানের 5টি প্রবন্ধ রচনায় কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু 5টি প্রবন্ধ রচনায় কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। 14 দাগে রয়েছে নির্দেশ অনুসারে নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান রয়েছে 4। প্রথম, 14 1, প্রদত্ত অংশের ভাবার্থ লেখো। এটা ভাবার্থ হবে, ভয়াকার থয়, ভাবার্থ লেখো। দেখে নাও, এটা তোমাদের ভাবার্থ লিখতে হবে। তারপরে দেখো 14-2 তোমাদের প্রশ্ন দিয়েছে, প্রদত্ত রচনার 1/3 শব্দের মধ্যে সারাংশ লেখো। এটা কিন্তু প্রথমে পড়ে নিতে হবে, তার সারাংশ কিন্তু তোমাদের লিখতে হবে। ভালো করে দেখে নাও, আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। পরে তোমাদের রয়েছে 14-3 কম বেশি 150 শব্দে নিচের সংকেত সূত্র অবলম্বন করে একটি গল্প রচনা করো। দেখে নাও সংকেতটা, এই সংকেত সূত্র অবলম্বন করে তোমাদের কিন্তু একটা গল্প লিখতে হবে। তারপরে তোমাদের রয়েছে ভাব সম্প্রসারণ করো। স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার নবম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে গেলে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া তো লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তুমি যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।
ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতা লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।